ওয়েলকাম ভিউয়ার্স। পার্ট 6-এ আমরা মূলত আলোচনা করব ট্যালি ট্রানজ্যাকশন নিয়ে। অর্থাৎ এই ট্রানজ্যাকশন যেগুলো ঘটবে সেগুলো কি করে আমরা ট্যালিতে এন্ট্রি করব। তো আমরা আজকে ক্যাশ পেমেন্ট এবং ক্যাশ রিসিপ্ট নিয়ে আগে আলোচনা করব। অর্থাৎ কিনা নগদ ট্রানজ্যাকশন, যে ট্রানজ্যাকশনগুলো আমরা ক্যাশের মাধ্যমে অথবা থ্রু ব্যাংক চেকের মাধ্যমে করব, আবার যেই আয়গুলো আমরা সরাসরি ক্যাশ অথবা ব্যাংক চেকের মাধ্যমে করব। তো আমরা ট্রানজ্যাকশনসে চলে যাব, আর সময় নষ্ট করব না এগুলো আলোচনা করে, কারণ এর আগের পার্ট 6-এ আমরা গোল্ডেন রুলস এবং জার্নাল নিয়ে কিছু আলোচনা করেছি, যার লিঙ্ক নিচে দেওয়া থাকবে পার্ট 6-এ। যা হোক, আমরা ট্রানজ্যাকশনস অ্যাকাউন্টিং ভাউচার্সে গিয়ে যদি নগদ পেমেন্ট হয় সেক্ষেত্রে F5 প্রেস করব। F5 প্রেস করলেই আমরা পেমেন্ট ভাউচারে চলে যাব। পেমেন্ট লেখাই দেখতে পারবো বাঁ দিকে উপরে। প্রথমে কি করতে হবে, যেই ডেটের পেমেন্ট আমরা এন্ট্রি করতে যাচ্ছি F2 প্রেস করে আমরা তারিখটা দিয়ে দেব। কিন্তু এটা এডুকেশনাল মোডে, যখন ওয়ার্ক ইন এডুকেশনাল মোডে আমরা করব, তখন এই চেঞ্জিং ডেট, চেঞ্জিং ফ্যাসিলিটিসটা কিন্তু আমরা পাবো না। এটা একমাত্র প্রফেশনাল বা পারচেসড ভার্সনই অ্যাভেলেবেল। হাউএভার ডেট চেঞ্জিং অপশান হলো F2। এরপরে আমাদের কিন্তু কোনো জার্নাল মনে রাখার দরকার নেই। আমরা পেমেন্ট করছি কিসে, বাই ক্যাশ অর বাই ব্যাংক। তাহলে বাই ক্যাশ করলে প্রথমে সেই পেমেন্ট মোডটাকে সিলেক্ট করতে হবে। ক্যাশ হলে ক্যাশ, যেমন এখানে ক্যাশ করা আছে, হয়ে গেল। দেন কি পারপাসে খরচটা হচ্ছে, জাস্ট ইউ হ্যাভ টু সিলেক্ট দ্যাট পার্টিকুলার লেজার, পার্টিকুলার অ্যাকাউন্ট। দ্যাট ইজ, এখানে একটা এক্সাম্পলে দেওয়া আছে, আমরা সাপোজ ইলেকট্রিক বিল দিচ্ছি 1200 টাকা, 1200 আমরা ইলেকট্রিক বিল পে করছি বাই ক্যাশ। তো প্রথমে ক্যাশ, দেন ইলেকট্রিক বিল, দেন টাইপ দ্য অ্যামাউন্ট। যদি কোনো জার্নাল বা ন্যারেশন লেখার দরকার হয় সেটা ন্যারেশন বক্সে দিয়ে অ্যাকসেপ্ট ইয়েস, যেভাবে আমরা সেভ করি ট্যালিতে। এই হলো নগদ খরচ এন্ট্রির বিষয়। এবার এখানে ক্যাশ না হয় যদি ব্যাংক হতো, সে ব্যাংক SBI, UBI, PNB, হোয়াট এভার ইট মে বি, সেই ব্যাংকটাকে সিলেক্ট করে নিয়ে নিচে আমরা ন্যারেশনের জায়গায় চেক নাম্বারটা মেনশন করতে পারি। এবার দেখা যাক নগদ আয়ের ক্ষেত্রে কি হবে। একই জিনিস, F6 প্রেস করতে হবে। এখানে সঙ্গে সঙ্গে একটু খেয়াল করতে হবে ওখানে রিসিপ্ট লেখাটা যেন আসে। আবার বলি, ডেট চেঞ্জ করে নিতে হবে রিয়েল লাইফ যখন কাজ করব, F2 প্রেস করে। তারপরে ওই যদি আমরা ক্যাশে ইনকাম হয় সেক্ষেত্রে আগে মোডটা সিলেক্ট করব, ক্যাশ আর ব্যাংক। ক্যাশ হলে ক্যাশ, ব্যাংক হলে ব্যাংকের নেম। নেক্সট অ্যাকাউন্টিং হেড সিলেক্ট করতে হবে। যেমন এখানে দেখা আছে যে অ্যাডমিশন ফিজ বাবদ 12,500, 12,500 টাকা পাওয়া গেছে। তো ক্যাশ পেমেন্ট করেছে, ক্যাশ আমরা রিসিভ করেছি। তো ক্যাশ এবং ফর হোয়াট পারপাস ইনকাম জেনারেশন হলো, সেই অ্যাডমিশন ফিজটা সিলেক্ট করে ন্যারেশনে কিছু লিখলে লিখে অ্যাকসেপ্ট ইয়েস। এই হচ্ছে নগদ খরচ এবং নগদ আয় কিভাবে ট্যালিতে এন্ট্রি করব। নেক্সট আসি কন্ট্রা এন্ট্রি। তো কন্ট্রা এন্ট্রি কাকে বলে? যখন আমরা আমাদের নিজেদের ব্যাংক অ্যাকাউন্টেই কিছু টাকা জমা করি অথবা নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিছু টাকা তুলি, দুটোই, ড্রয়িং অর ডিপোজিট, ডিপোজিট ক্যাশ ইন্টু ব্যাংক অর ড্রয়িং ক্যাশ, উইথড্র ক্যাশ ফ্রম ব্যাংক, এই ধরনের ট্রানজাকশনকে বলে কন্ট্রা এন্ট্রি। তো এখানে F4 প্রেস করব। একটা জিনিস মনে রাখতে হবে, এখানে জার্নালটা যদি মনে থাকে খুব সোজা হয় ব্যাপারটা। যদি আমি ব্যাংকে টাকা ডিপোজিট করি তাহলে কি হচ্ছে, আমার হাত থেকে কিন্তু টাকা চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? ব্যাংক অ্যাকাউন্টে। ব্যাংকে গিয়ে তো আমরা টাকাটা দিয়ে দিই, অর্থাৎ কিনা রিয়েল অ্যাকাউন্ট হিসাবে টাকা আমার হাত থেকে চলে যাচ্ছে এবং গিয়ে ব্যাংকে ঢুকছে। অতএব জার্নাল কী হবে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। আর যদি ক্যাশ চলে যায় তাহলে সেটা ক্রেডিট হয়, ক্যাশ ক্রেডিট। এখানে যদিও ডেবিট ক্রেডিট মেনশন করার দরকার নেই, কিন্তু ওপরে ডেবিটটাকে সিলেক্ট করতে হবে। মানে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, এখানে
ব্যাংকে টাকা জমা দিতে গেলে আমরা উপরে ব্যাংকটা সিলেক্ট করব, যে ব্যাংকে টাকা জমা দিচ্ছি সেটা, দেন ক্যাশ, তারপরে অ্যামাউন্ট। ডেটের কথা তো আগেই বলেছি, F2। এবার দেখা যাক টাকা তোলার ক্ষেত্রে কি হবে। টাকা তোলার ক্ষেত্রে টাকা আমাদের ঘরে আসছে, রিয়েল অ্যাকাউন্ট, টাকা স্পর্শ করে দেখা যায়, ছোঁয়া যায়, সেই জন্য ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ওই ক্যাশটা ওপরে লিখলাম, অর্থাৎ ডেবিটটা ওপরে, ওই অ্যাকাউন্টিং হেডটা ক্যাশ পাচ্ছি, ক্যাশ আমাদের ঘরে আসছে, ক্যাশ ডেবিট, সেই জন্য ক্যাশ প্রথমেই সিলেক্ট করলাম। দেন কোন ব্যাংক থেকে টাকা তোলা হচ্ছে সেই ব্যাংকের নামটা সিলেক্ট করলাম। এখানে SBI দেখানো হচ্ছে, যে SBI থেকে টাকা তোলা হলো 50,000। তো এই হলো কন্ট্রা এন্ট্রি, অর্থাৎ ব্যাংকে টাকা ডিপোজিট করা এবং ব্যাংক থেকে টাকা তোলা। এবার আসি জার্নাল। তো অ্যাকাউন্টসের ক্ষেত্রে কিন্তু সবই জার্নাল, প্রত্যেকটা লেনদেনই যে দুভাগে ভাগ করা হয়, ডেবিট ক্রেডিট, এটাকেই বলে জার্নাল। অর্থাৎ জার্নাল ছাড়া কোনো ট্রানজ্যাকশন হবে না ডাবল এন্ট্রি সিস্টেমে অ্যাকাউন্টসের ক্ষেত্রে। ট্যালি এটাকে খুব ইজি করে দিয়েছে যে ইউ ডোন্ট হ্যাভ টু রিমেম্বার অল দ্য রুলস রিগার্ডিং জার্নাল এন্ট্রি। জার্নাল এন্ট্রি সম্বন্ধে তোমার মনে রাখার কোনো দরকার নেই। F5 এ সমস্ত খরচ করে দাও নগদ, F6 এ সমস্ত নগদ আয়টা এন্ট্রি করে দাও, আর ব্যাংকে টাকা জমা দেওয়া অথবা ব্যাংক থেকে টাকা তোলা F4 এর মাধ্যমে করে দাও। কিন্তু এছাড়াও দুদিকের ডেবিট ক্রেডিটের কোনো দিকেই ক্যাশ বা ব্যাংক থাকবে না, এরকমও লেনদেন অনেক হয়। যেমন বাকিতে কোনো জিনিস কিনছি, সেখানে তো টাকা দিচ্ছি না, কিন্তু লেনদেন তো হচ্ছে। তো এরকম ক্ষেত্রে কিন্তু জার্নাল লাগবেই। এখানে একটা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি জার্নাল করা আছে। এই ব্যাপারটা, জার্নালটা আমি নেক্সট পার্ট 7-এ ডিটেলস আরও সহজভাবে গোল্ডেন রুলের ব্যাপারটা মাথায় থেকে সরিয়ে রেখে কি করে জার্নালটা আয়ত্ত করা যায়, বিশেষ করে যারা কমার্সের নই আমরা তাদের ক্ষেত্রে, সেটা আলোচনা করার দরকার রয়েছে। আপাতত বুঝি যে যেখানে ক্যাশ ব্যাংক দুটোর কোনোটাই নেই, যেমন এখানে ডেপ্রিসিয়েশন অন কম্পিউটার 10%, মানে এই কম্পিউটারটা যেটা স্থায়ী সম্পত্তি, আমরা তো দীর্ঘদিন ব্যবহার করব, তারপরে একসময় কম্পিউটারের মেনটেনেন্স, রিপেয়ারিং, অথবা কম্পিউটারটা আর ব্যবহারযোগ্য নাও থাকতে পারে, সেক্ষেত্রে উই হ্যাভ টু পারচেজ এ নিউ কম্পিউটার ওয়ান্স এগেইন। তাহলে এই যে লসটা হবে তখন সেটা ব্যবসার ক্ষেত্রে ভারী পড়ে যায়। সেই জন্য ব্যবসার প্রফিট থেকেই এই ভবিষ্যতের জন্য একটু একটু করে কিছু অ্যামাউন্ট সরিয়ে রাখা হয়। ডেপ্রিসিয়েশন অন কম্পিউটার, ক্ষয়ক্ষতি চোখে দেখা যাচ্ছে না, হয়তো প্রথম 2 বছর কোনো ক্ষতি হলো না, তবু আমি যদি সেই 2 বছরে পরে কম্পিউটারটা ভালো কন্ডিশনেও বিক্রি করি, আমি নিশ্চয়ই কেনা দামটা পাবো না, যখন সেই দামটা ছিল কম্পিউটারের সেটা থাকবে না, সেকেন্ড হ্যান্ড হলেই তার ভ্যালুয়েশন কমে যায়। তাহলে এই যে কমে যাওয়াটাকে কি বলবো, ডেপ্রিসিয়েশন। ক্ষতিটা সেভাবে না হলেও ক্ষতি, বিক্রি করার সময় এই দামটা পাই না আমরা, সেই জন্য ডেপ্রিসিয়েশন। ধরা যাক যে একটা কম্পিউটারের যা দাম তার উপর প্রতি বছর 10% হিসাবে একটা সরিয়ে রাখা হবে। 1 লাখ টাকা যদি কম্পিউটারের দাম হয়, প্রতি বছর আমি প্রফিট থেকে 10,000 টাকা সরিয়ে রাখবো, ডেপ্রিসিয়েশন বলে। তো তার জার্নাল কি হবে, কম্পিউটার কেনার সময় কি হয়েছিল, কম্পিউটার অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। কম্পিউটার আমার ঘরে এসেছিল রিয়েল অ্যাকাউন্ট, আবার ক্যাশ অ্যাকাউন্ট চলে গেছিল ক্রেডিট। তো কম্পিউটারের ভ্যালু কমাতে গেলে নিশ্চয়ই কম্পিউটারটাকে ক্রেডিট করতে হবে। কম্পিউটার ডেবিট 1 লাখ, তাহলে এদিকে ক্রেডিট যদি 10,000 করি, তাহলেই তো কম্পিউটারের ভ্যালুটা কমে গিয়ে 90,000 দাঁড়াবে। তাহলে এই ডেবিটটা কাকে করব না, ডেবিটটা তখন করব ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। যে কী বাবদ কমলো সেটাও তো দেখাতে হবে। হট করে কম্পিউটারের ভ্যালু 10,000 টাকা ক্রেডিট করলাম, কী পারপাসে করলো না, আমি ধরে নিলাম কম্পিউটারের ক্ষয়ক্ষতি বাবদ আমি 10,000 টাকা সরালাম। সো উই হ্যাভ টু ক্রিয়েট এ নিউ লেজার কল্ড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট আন্ডার ইনডাইরেক্ট এক্সপেন্সেস। এবার এটা কিন্তু আমাদের এন্ট্রি করতে হবে জার্নালের মাধ্যমে। F7 ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট, অ্যাসেটস অ্যাকাউন্ট ক্রেডিট, এক্ষেত্রে কম্পিউটার অ্যাকাউন্ট। বাকি ডেট আগেই বলেছি F2 প্রেস করে, এবং ন্যারেশন আমি
যা লেখার সেটা লিখতেই পারি। সুতরাং আজকের 6 নম্বর পর্ব এটুকু পর্যন্তই। মাঝে মাঝে ভিডিও পজ করে করে নোট নেওয়া বা একটু শোনা, ধীরে ধীরে শোনা, শুনলে বুঝতে পারা যাবে। পরের এপিসোডে খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে পার্ট 7। জার্নালটা যারা কমার্সে নই তারাও যাতে খুব সহজে আয়ত্ত করতে পারে সে বিষয়ে আমি বিশেষভাবে আলোচনা করব। সুতরাং নেক্সট পার্ট 7 will be vital for you, those who are learning tally, তাদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। দেখা হবে আবার নেক্সট পার্ট 7-এ, খুব শীঘ্রই দেখা হবে। সঙ্গে থাকবেন, ফলো করবেন, সাবস্ক্রাইব। আর একবার বলছি, কিছুই নয়, আমরা একটু উৎসাহ বোধ করি, এই আর কি। দেখা হবে।